মন্দিরা কি জানে ও কতখানি বিপদের মধ্যে জড়িয়ে ফেলছে নিজেকে? গণেশ মান্নার কিডনি কেটে নেওয়ার চক্রে হয়তো অভিজিৎটাও সামিল, হয়তো কেন আমি নিশ্চিত অভিজিৎ তার যোগসাজশ রয়েছে। নইলে নইলে একের পর এক ছেলে এরকম ভাবে উধাও হয়ে যাচ্ছে হোম থেকে, কিন্তু অভিজিৎ আর থানায় জানাচ্ছেন না কেন? কেন চেপে গেছেন সমস্ত ঘটনা? কিরে ভাগ্নি, এত রাতে আলো জ্বেলে ঘুমোসনি কেন? ঘুম আসছে না বড় বাবা। কেন, কি হয়েছে? তোর মুখ দেখে মনে হচ্ছে সাংঘাতিক কিছু হয়েছে। আশ্রমে কিছু ঘটেছে নাকি? আশ্রমে একটা খুব বিশ্রী ব্যাপার ঘটে গেছে। মন্দিরাকে সাবধান করতেই হবে। এখনই ও অভিজিৎদার আশ্রম ছেড়ে চলে না এলে পরে বিপদে পড়বে। অভিজিৎদা যেরকম ধূর্ত মানুষ, হয়তো হয়তো মন্দিরাকে স্কেপগোট বানাতে চাইবেন। না 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 না, তার তার আগেই মন্দিরাকে সাবধান করতে হবে, সরিয়ে আনতে হবে অভিজিৎদার খপ্পর থেকে। এই 12-13 বছর বয়সের ছেলেমেয়েরা হঠাৎ হঠাৎ করে হারিয়ে যাচ্ছে। তা হারিয়ে যায় কোথায় ওরা? সেটাই তো কেউ কিছু বলতে পারে না। আমি এই নিয়ে অভিজিৎদাকে জিজ্ঞেস করেছিলাম, উনি এমন তাচ্ছিল্য করে আমাকে উত্তর দিলেন। বললেন, দেখো গিয়ে হয়তো বম্বেতে যাচ্ছে হিরো হিরোইন হওয়ার জন্য, অথবা স্মাগলার বা বাগান বেকারের দলে ভিড় করছে। আশ্চর্য ব্যাপার। তা উনি কিছু করছেন না কেন? আমিও হয়তো অভিজিৎদার মতো পুরো ব্যাপারটা ক্যাজুয়ালি নিতাম, যদি না গণেশ মান্না ফিরে আসতো। আই এম সরি মন্দিরা, আমি পারলাম না। অনেক লড়াই করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু কিন্তু কিছুতেই নিজেকে তোমার কাছ থেকে সরিয়ে রাখতে পারলাম না। এরপর হয়তো তুমি আবার আমাকে ভুল বুঝবে, হয়তো হয়তো আবার মন্দির, সত্যি ভুল বুঝবে আমায়? আমি কি করবো বলো? তোমাকে তোমাকে এত ভয়ঙ্কর একটা বিপদের মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আমি আমি নিজেকে কিভাবে সরিয়ে রাখবো তোমার কাছ থেকে? নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কিভাবে দেখবো তোমার? মন্দিরা, এই তো কয়েকদিন আগে ওকে লক্ষ্মীকান্তপুরের রেল স্টেশনে অজ্ঞান অবস্থায় দেখতে পাওয়া যায়। গ্রামের লোকজনরা চিনতে পারে, তারপর ওকে বাড়িতে দিয়ে আসে। তুমি জানো ছেলেটা কি সাংঘাতিক অসুস্থ, ওর ইউরিন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ওরে বাবা, তো রেনাল ফেলিওর, তুই ইমিডিয়েটলি ওকে হসপিটালে ভর্তি করা দরকার। ওর বাবাকে সঙ্গে নিয়ে আমি স্পন্দনে গেছিলাম, ওখানে ডক্টর রায়ের সঙ্গে কথাও বলেছি, ওকে হাসপাতালেও ভর্তি করে দিয়েছি। ও তুই হাসপাতালে ভর্তি করে দিয়েছিস? যাক, ডাক্তার রায়ের হাতে যখন পড়েছে তখন তুই নিশ্চিন্ত থাকতে পারিস ও ছেলেটা বেঁচে যাবে। হ্যাঁ, সেই আশাতেই তো স্পন্দনে যাওয়া।
কিন্তু বড় মামা, ডক্টর রায় যেটা বললেন সেটা শুনে তো আমি ডাক্তার রায় কি বলেছেন? রঞ্জনবাবুর সার্টিফিকেট আমি দিতেই পারি, কিন্তু সেই সার্টিফিকেট নিয়ে আপনি কতদূর কি করতে পারবেন? মানে যারা এই সমস্ত কাজ করছে তাদের নাগাল আপনি পাবেন? পাই বা না পাই, চেষ্টা তো করতেই হবে। ডক্টর রায়, আমার ধারণা সর্ষের মধ্যে ভূত রয়েছে। আপনি আমার কথা বুঝতে পারছেন না। আমি আমি প্রেরণার কর্তা ব্যক্তিদের দিকে আঙুল তুলতে চাইছি। তো ওই হোমের সঙ্গে তো মন্দিরাও যুক্ত আছে, তাহলে এরকম যদি কিছু হতো তাহলে সেও নিশ্চয়ই জানতে পারতো। ডক্টর রায়, প্রেরণার কর্তা ব্যক্তিরা যদি সত্যি সত্যি অপকর্মগুলো করে থাকেন তাহলে তো সেটা ওরা সবাইকে জানিয়ে করবে না। আর তাছাড়া মন্দিরা এই সংস্থার সঙ্গে খুব অল্প দিন হলো যুক্ত হয়েছে, ওর পক্ষে সবকিছু জানা সম্ভব নয়। কিন্তু আমি প্রেরণার সঙ্গে বহুদিন ধরে যুক্ত ছিলাম। আপনি? হ্যাঁ, ওখানে আমি কাজ করতে করতে যেদিনকে বুঝতে পারলাম যে ওখানকার কর্তারা সমাজ কল্যাণের থেকেও নিজেদের কল্যাণ নিয়ে অনেক বেশি চিন্তিত, সেদিন ওই সংস্থা ছেড়ে আমি বেরিয়ে আসি। তাহলে তো ওই সংস্থার সঙ্গে সমস্ত রকম সংস্রব মন্দিরেরও ছিন্ন করা উচিত। আর আমার তো যতদূর ধারণা ও নিশ্চয়ই এরকম একটা কিছু সন্দেহ করছে। মন্দিরা যেদিন এই সমস্ত ব্যাপারে একদম শিওর হয়ে যাবে ও নিজে বেরিয়ে আসবে, কাউকে বলতে হবে না। আচ্ছা, একটা কথা জানতে পারি, আপনি এই সার্টিফিকেটটা নিয়ে কিভাবে মুভ করবেন? ডক্টর রায়, আমি করব কি, আমি সার্টিফিকেটটা নিয়ে আমি আমি অভিজিৎ দার সঙ্গে দেখা করব। ওনার কাছে আমি কৈফিয়ত চাইবো যে গণেশ মান্নার ব্যাপারে উনি এখন কি করতে চান। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনি এটা নিয়ে অফিসিয়ালি মুভ করছেন না কেন? মানে থানায় গিয়ে রিপোর্ট করছেন না কেন? হ্যাঁ, এটা তো মাথায় আসেনি। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি থানাতেই না হয় গেলাম, ওখানেই অভিযোগ করলাম, কিন্তু অভিযোগটা কার নামে সেটা তো পুলিশের কাজ, তারা খুঁজে বার করুক অপরাধীকে। রাইট। আচ্ছা ঠিক আছে, আমি তাই করবো। আপনার সার্টিফিকেটটা নিয়ে আমি থানাতে গিয়ে অভিযোগ করব। আপনি নন, লক্ষণ মান্না। লক্ষণ মান্নাকে অভিযোগটা দায়ের করতে হবে যে তার ছেলের বিরুদ্ধে এরকম একটা অপরাধ কেন করা হলো। হ্যাঁ তাই তো, হ্যাঁ এটা তো মাথায় আসেনি যে লক্ষণ মান্নারই তো গিয়ে অভিযোগটা জানানো উচিত, সেটা তো ঠিক হবে। থ্যাংক ইউ ডক্টর রায়, আপনি আমাদের এতটা সাপোর্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি 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 কালকে লক্ষণ মান্নাকে সঙ্গে নিয়ে যাব, নিয়ে থানায় অভিযোগ জানিয়ে আসবো। ঠিক আছে, তবে সার্টিফিকেটটা আমি দিচ্ছি লক্ষণ মান্নাকেই, আপনাকে নয়। তবে আপনার হাতে দিতে আমার কোনো আপত্তি নেই। আপনি একটু বসুন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কি হলো বলো তো বইদা? কোনটা কি হলো? আরে ডক্টর মল্লিকাই এটা করলো। হ্যাঁ, সেটা কি হলো বলবি তো? আরে ওই যে বাচ্চাটা যেটা রাস্তায় জন্ম হলো, ওকে তো বাড়িতে নিয়ে চলে গেছে ডক্টর মল্লিকা। তাই নাকি? তুমি জানো না? দেখো গুরু, বাচ্চাটা কি সুন্দর মাইরি জানো তো, মিল্টনের ঘরে দোলনায় চেপে দুধ খাচ্ছিল। এই তো সেদিনকে সুপার এসে পরিষ্কার মিল্টনকে বললো, শুনুন ওই বাচ্চাকে চেম্বারে রাখা চলবে না। তাই শুনে তো ডক্টর মল্লিকা তাকে বাড়ি নিয়ে চলে গেল। ডক্টর মল্লিকা তাকে বাড়িতে নিয়ে চলে গেল? গুরু চাই বলো মাইরি, একটা কথা বলবো, ডাক্তারনির হিম্মত আছে মাইরি। কোথাকার সালা এক বস্তি মেয়ের বাচ্চা, হ্যাঁ বাপের ঠিক নেই, রাস্তায় জন্ম নিল, অথচ তাকে বাড়িতে নিয়ে চলে গেল গুরু। এতে হিম্মতের কিছু নেই মানকে। বাচ্চাটাকে কেন বাড়িতে নিয়ে গেল সেটা একটু তলিয়ে বোঝার চেষ্টা কর। কেন গুরু, এতে বুঝবার কি আছে? হ্যাঁ বুঝবার নেই? শোন, এসব বড় লোকদের ছক বুঝতে না একটু ঘিলুর দরকার হয়, বুঝলি তো? গুরু ছকটা কি বলো না মাইরি। শোন, তবে ধর তুই এই ডাক্তারনির বাড়িতে 6-7 বছর পরে গেলি, মেয়েটাই কি করতে দেখবি? এই ছোটোখাটো 5-4 মাস খাটছে। তারপরে তো 10-12 বছর পরে সেখানে গিয়ে কি দেখবি? তোর কাপড় কাচ্ছে, বাসন মাজছে। তারপরে
15 থেকে 20 বছর পরে গিয়ে দেখবি সে রান্না করছে, একা একা সব কিছু সামলাচ্ছে। একটাও পয়সা তাকে দিতে হচ্ছে না, বুঝলি তো? ওই বছরে দুটো শাড়ি আর ওই দুবেলা দুমুঠো খাবার। বলো কি গুরু, এই তো দেখছি একবারে লং টার্ম ইনভেস্টমেন্ট, বুঝলি তো? তুই বুঝতে পারলি না? আজকাল ওই বেরিয়েছে না তোর ওই ধর 3,000 টাকা তুই কোথাও ডিপোজিট করলি, তারপরে তোর ওই 30 বছর বাদে তুই পেলি 2 লাখ টাকা। শুধু কথায় ছিঁড়ে আজকাল আর ভেজে না। হ্যাঁ হ্যাঁ, এই তো মদনদা আসছে। আচ্ছা গুরু, তুমি তো বলেছিলে নির্মলার চাকরি হবে শুনে ওনাকে এই রাস্তা দিয়ে হাঁটবে না। ক্ষেত্রে ঠিকই বলেছিলাম, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আরে ব্রজলাল মানিক, হ্যাঁ হ্যাঁ, কি খবর? তোমরা সব ভালো আছো তো? এই আছি দাদা। আচ্ছা নির্মল বাবু কোথায় বলো তো? সে তো এখন ডিগ 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 অটো চালাচ্ছে, অটো। দাত্তারিকা কি সব অটো ফটো কি চালাচ্ছে? এসব কাজ উনাকে মানায়? যাও যাও, যেখান থেকে পারো উনাকে খবর দিয়ে এখানে নিয়ে এসো। কেন বলুন তো, মানে কেসটা ঠিক কি? এই দেখো সব ভুলে ভুলে বসে আছো। তোমাদের মনে নেই অবনীতা নিজে সেখানে কথা দিয়ে গেলেন যে 1 সপ্তাহের মধ্যে চাকরির ব্যবস্থা করে দেবে? হয়ে গেছে, মানে নির্মলদার চাকরির ব্যবস্থাটা হয়ে গেছে? আরে হয়ে গেছে মানে হয়ে বসে আছে। তোমরা তো এই মদনদার উপরে বিশ্বাস রাখতে পারছিলে না। এবার বুঝতে পারবে তোমাদের এই মদনদার ক্ষমতা কতটা। আরে যাও যাও যাও, নির্মলবাবুকে যেখান থেকে পারো ধরে নিয়ে এসো। ওকে সব বুঝিয়ে দিতে হবে তো, কোথায় কবে কখন কার সাথে দেখা করবে। যাও যাও যাও। কিন্তু এটা মুশকিল হয়েছে মোহনদা, মানে নির্মলদাকে খবর দিতে হলে হয় অটো স্ট্যান্ডে যেতে হবে, নাহলে হয়তো রাত্রে গিয়ে তার বাড়িতে গিয়ে খবরটা দিতে হবে। দেখো ব্রজলাল, কোথায় কিভাবে খবর দেবে সেটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, তোমরা চেয়েছিলে যে নির্মলবাবুর চাকরিটা হোক, আমি আমার কথা রেখেছি। এখন বলো তোমরা কবে আমার সঙ্গে ইউনিয়নের ব্যাপারে মিটিংয়ে বসছো? নির্মলদার চাকরি যখন পাকা তখন আপনি যখন বলবেন। না মানে মদনদা, বলছিলাম যে নির্মলদা আগে চাকরিতে জয়েন করুক, তারপরে তো আমরা আছি। কেন এই ব্যাপারটা নিয়ে তোমরা আমাকে ঝোলাতে চাইছো কেন? দেখো, আমি কথা দিয়েছিলাম যে 1 সপ্তাহের মধ্যে নির্মলবাবু চাকরির ব্যবস্থা করব। আমি আমার কথা রেখেছি। না বলছিলাম দাদা যে ওই নির্মলদা আগে চাকরিতে জয়েন করুক, তারপরে তো আমরা রয়েছি, মানে এই হসপিটাল যতদিন আছে ততদিন তো ব্রজলাল মানিক থাকবেই। না না ভাই, নির্মলবাবুকে চাকরি দেওয়ার কিন্তু প্রধান শর্তটা ছিল এখানে অবনীতাকে দিয়ে একটা মিটিংয়ের ব্যবস্থা করতে হবে। আমি আমার কথা রেখেছি। এখন তোমরা যদি এই ব্যাপারটা নিয়ে ঢিলে দিতে চাও। গুরু, হ্যাঁ একটা কথা হলো মাইরি। বল না। দাদা যখন একটা সুন্দর নিউজ দিল তখন একটা চাকেলে হয় না মাইরি? হ্যাঁ তুই ঠিক বলছিস তো। চলুন মদনদা, চা খেয়ে আসি। আপনাকে আজ একটা স্পেশাল চা খাওয়াবো, চলুন। এখন ব্রজলাল, চা খেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা ব্যাপারে কিন্তু আজকে তোমাদের কথা দিতে হবে। যে অবনীতাকে দিয়ে কবে তোমরা মিটিংটা করাচ্ছ। দেখো, একটা কথা আমি খুব পরিষ্কারভাবে তোমাদের বলে দিই, এই স্পন্দন হসপিটালে আমি যতদিন ইউনিয়নটা না করতে পারছি ততদিন কিন্তু পার্টিতে আমার কোনো রকম গুরুত্ব থাকছে না। আরে মোহনদা, আপনি আগে থাকতে এত হতাশ হচ্ছেন কেন? হবে হবে, সব হবে। ঠিক আছে, আজকে আমরা নির্মলদাকে খবরটা দিচ্ছি, তারপরে নিশ্চয়ই আমরা একটা ব্যবস্থা করব। চলুন চলুন, চা খেয়ে আসি। চলুন চলো। কি হয়েছে? হসপিটালে কোনো প্রবলেম? আলোটা নিভিয়ে দাও। না থাক, পরে নিবি। কি হয়েছে বলো না। রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন
কি বলছো? ভাবছি গণেশ মান্নারা এ পৃথিবীর কোথাও নিরাপদ নয়। জমি নেই, জিরেত নেই, টাকা নেই, পয়সা নেই, একটা সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকবে এই পৃথিবীতে, সেই সুযোগটাও ওদের নেই। এবার ওদের কিডনিগুলো নিয়ে টানাটানি চলেছে। কি কি সব বলছো? গণেশ মান্না লোকটাকে? লোক নয়, গণেশ মানে একটা ছেলে, বছর 10-12 বয়স, গ্রামের ছেলে। একটা ভাইকে সাপে কেটেছে, দুটো বোন ছিল, কোন একটা পুজোর সিন্নি খেয়ে ফুড পয়জনিং এ মারা গেছে তারা। মাটা শুনেছি পাগল, বাপটা ক্ষেত মজুর, ভালো করে খাওয়াতে পারে না বলে কলকাতার একটা হোমে ছেলেটাকে দিয়েছিল। কিন্তু কিন্তু কি গণেশ মান্নার কিডনি? নেই, কেড়ে নেওয়া হয়েছে, কেটে নেওয়া হয়েছে। সব হারিয়ে বিক্রি হয়ে যাওয়া এই সমস্ত লোকগুলো এই গণেশ মান্নাদের কিডনিগুলোর ওপর নজর পড়েছে ওদের এখন। ওদের মানে কাদের? ওদের মানে ওই ওদের যাদের সব আছে, দুনিয়াটাকে চুটিয়ে ভোগ করবার লাইসেন্স আছে, কিন্তু একটা সুস্থ কিডনির অভাবে পারছে না। কিন্তু কিন্তু তাই বলে একটা ছেলেকে? সেটাই তো ভাবনার, সেটাই ভাবনার। রাজার হস্ত কাঙালের সমস্ত ধন আত্মসাৎ না করে তো থাকতে পারে না। সুস্থ সবল তরতাজা কিডনিগুলো তো ওই ভিকিরিগুলোর সম্পদ। তার দিকে হাত বাড়াতে ওদের হাত কাঁপে না। শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিন, দুটো পাও নিশ্চিত আগামী দিনে, আগামী দিন, আগামীর সীমারেখা রয়েছে আজও দেখা, তার সীমা